এখন আমরা জেনে নিব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো আমাদের এক্সামের জন্য একদম মাস্ট। তো প্রথমে আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখে নিব, এরপর আস্তে আস্তে লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টারের দিকে যাব। প্রথমে দেখো 4 নাম্বার চ্যাপ্টার। 4 নাম্বার চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো আসে? নর্মালি পর্যায় সারণীর অবস্থান নির্ণয়, এটা মাস্ট আসবে। এটা ধরে নিতে পারো কোনো না কোনো বোর্ড, কোনো না কোনো বোর্ড, ম্যাক্সিমাম বোর্ডে অলরেডি চলে আসছে, ধরে নিতে পারো। অবস্থান নির্ণয়, অবস্থান নির্ণয় এটা কিভাবে আসতে পারে? ডিরেক্ট বলতে পারে যে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় করো, অর্থাৎ ক্যালসিয়াম অথবা পটাশিয়াম, যে কোনো একটা কিছু দিয়ে বলবে ওটার অবস্থান নির্ণয় করো। অবস্থান নির্ণয় বলতে কি বোঝায়? অবস্থান নির্ণয় বললে বুঝবা দুইটা জিনিস বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের গ্রুপ, আর একটা বলছে আমাদের পর্যায়। অবস্থান নির্ণয় বললে আমাদের কিন্তু এই দুইটা জিনিস বের করে দেখাতে হবে, একটা হচ্ছে গ্রুপ আর একটা হচ্ছে পর্যায়। আর যদি বলে যে শুধু গ্রুপ নির্ণয়, তাহলে তখন গ্রুপ নির্ণয় করে দেখাবা। আর শুধু পর্যায় নির্ণয় নর্মালি আসে না, কারণ পর্যায় নির্ণয় করা আমরা জানি একদম ইজি। তো অবস্থান নির্ণয় বলে আমরা মাথা রাখবো কি আসবে? গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয়। তাহলে একটা হাইলাইটেড টপিক হচ্ছে কি অবস্থান নির্ণয়। এই অবস্থান নির্ণয়ের আন্ডারে অনেকগুলো সাব টপিক আছে। সাব টপিক মানে সাব কতগুলো কোশ্চেন আছে, যেমন দুটি মৌলের একই গ্রুপ কিনা, দুটি মৌল দিবে ওরা একই গ্রুপ কিনা আমরা চেক করব, এটাও কিন্তু অবস্থান নির্ণয়ের মতোই কোশ্চেন। এখানে আমরা গ্রুপ বের করতেছি, এখানেও গ্রুপই বের করব। তো দুইটা মৌল একই গ্রুপ কিনা চেক করবো, জানাবো যে ও একই গ্রুপ নাকি না। ঠিক আছে, এরপরে দেখো কেন এন তম গ্রুপে রাখা হয়েছে অমুক মৌলকে। অমুক মৌল ধরো অক্সিজেন, বলবে কি অক্সিজেনকে কেন 16 নম্বর গ্রুপে রাখা হয়েছে। তুমি এটা কি লজিক দিবা? তো তুমি এবার লজিক দিবা উল্টা ভাবে, যে মানে অক্সিজেনকে 16 নম্বর গ্রুপে রাখা হয়েছে, কেন রাখা হয়েছে? ব্যাকওয়ার্ড যাওয়া। নর্মালি তোমাকে কি বের করতে বলে? নর্মালি তোমাকে গ্রুপ বের করতে বলে, কিন্তু এখানে গ্রুপ দেওয়া আছে, তোমাকে জিজ্ঞেস করেছে কেন রাখা হয়েছে। তো সেম এটাও কিন্তু এই অবস্থান নির্ণয় টপিকের আন্ডারেই পড়ে, এভাবেও কিন্তু কোশ্চেন আসে। তো আরেকটা টাইপ কি? আরেকটা টাইপ হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম রিলেটেড। পর্যায়বৃত্ত ধর্মগুলো কি কি? আমাদের আয়নীকরণ শক্তি, পারমাণবিক ব্যাসার্ধ, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো হচ্ছে আমাদের কি পর্যায়বৃত্ত ধর্ম। তো পর্যায়বৃত্ত ধর্ম তখন আমাদেরকে ধরো সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, এরকম র্যান্ডম দিয়ে বলবে কি ওদের আয়নীকরণ শক্তি ক্রম লেখো, ওদের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম লেখো। তো এইভাবে ক্রম ব্যাখ্যা করা একটা টাইপ আসে। আর একটা টাইপ আসে কেন কম কেন বেশি। ধরো বলবে যে কেন ওর আয়নীকরণ শক্তি বেশি, কেন ওর আয়নীকরণ শক্তি কম, কেন ওর পারমাণবিক ব্যাসার্ধ বেশি, কেন ওর পারমাণবিক ব্যাসার্ধ কম। এভাবেও কোশ্চেন আসে, তো এইভাবে ব্যাখ্যা করো। তো এগুলোর ক্ষেত্রে তুমি ট্রাই করবা হচ্ছে গিয়ে কি ডায়াগ্রাম অঙ্কন করা, অর্থাৎ তুমি এভাবে এভাবে ডায়াগ্রাম অঙ্কন করে দেখাবা। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার মার্কস পাওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, তো আমি দেখে নিলাম চতুর্থ অধ্যায় থেকে কি কি টপিকগুলো ইম্পর্টেন্ট আর কোশ্চেন কিভাবে কিভাবে আসে। ঠিক আছে, তো এখন আমরা পরের চ্যাপ্টারটা দেখব। এখন আমরা দেখব রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটির ইম্পর্টেন্ট টপিকগুলো। সর্বপ্রথম যে টপিকটা সেটা হচ্ছে এক্স ওয়াই যৌগ পানিতে দ্রবীভূত হলেও ওয়াই জেড যৌগ কেন দ্রবীভূত হয় না। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার বেস কি? এই কোশ্চেনটার বেস হচ্ছে আয়নিক ও সমযোজীয়কর বৈশিষ্ট্য। কোন বৈশিষ্ট্যটা? সেটা হচ্ছে কি আমাদের দ্রাব্যতা। এই কোশ্চেনটার মেইন থিমটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। অর্থাৎ তোমার দ্রাব্যতা বেশি হইলেই কিন্তু তুমি দ্রবীভূত হবে, দ্রাব্যতা কম হইলে তোমার দ্রবীভূত কম হবে। দ্রাব্যতা বেশি কাদের? আমরা জানি আয়নিক যৌগের দ্রাব্যতা বেশি, অর্থাৎ সে দ্রবীভূত হবে। অর্থাৎ এখানে যে যৌগের কথা বলছে দ্রবীভূত হয় সেটা হচ্ছে আমাদের আয়নিক যৌগ, আর যে যৌগের কথা বলছে দ্রবীভূত হয় না সেটা হচ্ছে আমাদের সমযোজী যৌগ। এরপর আসো সক্রিয়তা কম বেশি, এটা কিন্তু একই থিমের আন্ডারে। কারণ কি? কারণ হচ্ছে সক্রিয়তা মানে কি? সক্রিয়তা মানে হচ্ছে দ্রাব্যতা বেশি, অর্থাৎ দ্রবীভূত হইলে ওর সক্রিয়তা বেশি। তাহলে সক্রিয়তা কম মানে হচ্ছে আমাদের কি সমযোজী যৌগ, আর সক্রিয়তা বেশি মানে আমাদের হচ্ছে আয়নিক যৌগ। এরপর আসা দ্রবীভূত হওয়ার কৌশল, এটাও সেম থিম, যে মানে আমাদের কি দ্রাব্যতাটাই ব্যাখ্যা করতে হবে। এভাবে আমাদের ভার্সাস আকারে দিয়ে দেয় অমুকের সাথে তো অমুকের, যে মানে একটা ডিফারেন্স করো যে কার দ্রাব্যতা কম, দ্রাব্যতা বেশি, কার দ্রবীভূত হওয়ার পার্সেন্টেজ কম, কার দ্রবীভূত হওয়ার পার্সেন্টেজ বেশি। ঠিক আছে, আশা করি প্রথম টাইপটা বুঝতে পারছো। পরের টাইপটা আসো। পরের টাইপটা বলছে মৌলের সাথে মৌলের বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করো। এটা হচ্ছে কি আমাদের ডায়াগ্রামের মাধ্যমে আমরা আণবিক বন্ধন আর সমযোজী বন্ধন ব্যাখ্যা করবো, অর্থাৎ NaCl তৈরি, সোডিয়াম ক্লোরাইড তৈরি, তারপরে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি, এগুলো হচ্ছে কি আমরা ডায়াগ্রামের আকারে ব্যাখ্যা করবো। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসে। তারপর হচ্ছে একটি যৌগ বিদ্যুৎ পরিবাহী হলে অপর যৌগ বিদ্যুৎ অপরিবাহী কেন। এটাও কিন্তু আমাদের আয়নিক যৌগ আর সমযোজী যৌগের বৈশিষ্ট্যের আন্ডারে পড়ে। অর্থাৎ বিদ্যুৎ পরিবাহিতা, আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন বেশি করে, সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন কম করে। তো এটাও কিন্তু আমাদের কি আয়নিক যৌগ আর সমযোজী যৌগের বৈশিষ্ট্যের আন্ডারে পড়তেছে। তো আশা করি বুঝতে পারছো। এরপর আসো অমুক যৌগ। অমুক যৌগ মানে কি র্যান্ডম একটা যৌগ। ঠিক আছে, র্যান্ডম কোনো যৌগ
কোন ধরনের বন্ধন বিদ্যমান, ঠিক আছে। তো এখানে ধর H2O বা H2S এগুলোর মধ্যে কি ধরনের বন্ধন বিদ্যমান, সমযোজী বন্ধন নাকি আয়নিক বন্ধন, এটা তুমি ব্যাখ্যা করবা, ঠিক আছে। ব্যাখ্যা করার টাইমে আমি তোমাকে সাজেস্ট করবো এটার ক্ষেত্রেও কি করবা, এই যে 2 নাম্বার টাইপ যেটা ডায়াগ্রাম এঁকে দিছো, তোমরা এই বন্ধন কোন ধরনের বললে ওই ওই কোয়েশ্চেন গুলোতে কিন্তু ডায়াগ্রাম এঁকে দিবা। এই চ্যাপ্টারটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে তুমি যেখানে পারবা ওইখানে ডায়াগ্রাম এঁকে দিবা, তাহলে হচ্ছে কি তোমার মার্কস পাওয়ার একটা পার্সেন্টেজ বাড়ে। তারপর হচ্ছে কি কি স্যারের তোমার প্রতি একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হয়, তখন তুমি কি মার্কসটা বেশি পাবা। তারপর দেখো দুইটি যৌগে কোনটি অষ্টক আর দুইয়ের নিয়ম মেনে চলে, তখন তুমি কি ব্যাখ্যা করবা যে ও অষ্টক নিয়ম মেনে চলছে অথবা মেনে চলে নাই, ও দুইয়ের নিয়ম মেনে চলছে অথবা মেনে চলে নাই। এগুলো হচ্ছে যৌগ বেস, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো কি কি পড়তে হবে এই চ্যাপ্টারটা থেকে। এই চ্যাপ্টার থেকে এই টপিকগুলো পড়লেই কিন্তু তুমি মোটামুটি ফুল কমন পাবা। এখন আমরা দেখে নিব মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটি থেকে কি কি টপিক আমাদের ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে কি আমাদের বিক্রিয়ক উৎপাদের পরিমাণ রিলেটেড ম্যাথস। এটা কিন্তু আমরা জানি যে আমাদের একটা সমীকরণ আমরা তৈরি করেছিলাম যেখানে আমাদের মৌল, অণুর সংখ্যা, তারপর আমাদের আয়তন, তারপর হচ্ছে আমাদের কি ভর, এই চারটা জিনিস নিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করি যেখান থেকে আমাদের 12টা টাইপের ম্যাথ তৈরি করতে পারবো। তো সেখানে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথম বিক্রিয়াটা সমতা করে নিতে হবে। তারপরে আমি উৎপাদের পরিমাণ, কতটুকু উৎপাদ তৈরি হয়েছে অথবা কতটুকু বিক্রিয়ক ইউজ করা হয়েছে, ওটা সংখ্যা আকারে, ভর আকারে, আয়তন আকারে, মূল আকারে আমাদের ম্যাথগুলো আসতে পারে, ঠিক আছে। এরপরে দেখো পরের টাইপটা হচ্ছে কি কি নির্দিষ্ট আয়তন ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করা। এখানে আমাদের বলে দিতে পারে যে 100 ml এ 2 মোলার একটা HCl এর একটা দ্রবণ তৈরি করো। তো এটা হচ্ছে কি ওই টাইপের কোশ্চেন। তো এটা একইভাবে আমি যদি ঘনমাত্রা তৈরি করতে পারি, তো এখানে ঘনমাত্রা নির্ণয় করাটাও কিন্তু আসে। তো ঘনমাত্রা নির্ণয় করা মানে কিন্তু পিএইচ বের করা ইজি, কারণ ঘনমাত্রা থেকে আমি পিএইচ বের করার জন্য আমার কি লাগে, জাস্ট ঘনমাত্রাটাই লাগে। তো ঘনমাত্রা বের করলে আমি পিএইচও বের করতে পারি, এটাও একই টাইপের আন্ডারে পড়ে। আর মোলারিটিটা কিন্তু ঘনমাত্রার আন্ডারেই পড়ে। এরপর দেখো স্থূল সংকেত নির্ণয়, শতকরা সংযুতি নির্ণয় আর আণবিক সংখ্যা নির্ণয়। এগুলো নির্ণয় করার আলাদা আলাদা প্রসেস আছে, প্রসেসটা আমরা জাস্ট মাথায় সেট করব আর পরীক্ষা হলে গিয়ে এক্সামে লিখে দিয়ে আসবো, তাহলে হচ্ছে কি এটাও ডান। এরপরে আসে মিশ্রণে কোনটি লিমিটেড বিক্রিয়ক হবে। এই জিনিসটা, এই টাইপের ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা তোমাদের অনেকে কিন্তু এটাতে অনেকে আটকাও, অনেকে মানে বুঝো না এই ম্যাথটা কিভাবে করতে হবে, কিন্তু এটা একদম ইজি আর অনেক ইম্পর্টেন্ট। আর এটার বেস কি, এটার বেস হচ্ছে মিশ্রণে ঘনমাত্রা নির্ণয় করা। তুমি যদি মিশ্রণে ঘনমাত্রা বের করতে পারো, তুমি ইজিলি লিমিটিং বিক্রিয়কটা বের করতে পারবা। তো এটা মানে যে কথা, এটার আন্ডারেই কিন্তু মিশ্রণে ঘনমাত্রাটা পড়ে। মিশ্রণে ঘনমাত্রা বের করতে পারা মানে মিশ্রণে পিএইচ বের করতে পারা, কারণ ঘনমাত্রা পিএইচ বের করতে আমাদের কি লাগে, ঘনমাত্রাটা লাগে। ঘনমাত্রা থেকে আমরা পিএইচে যেতে পারবো। মিশ্রণের প্রকৃতি বের করতে কিন্তু ঘনমাত্রাটাই লাগে। অর্থাৎ ধরো আমাদের HCl অবশিষ্ট থাকে, তাহলে আমি বলতে পারবো যে মিশ্রণে আমার কি আমাদের এসিড অবশিষ্ট থাকে, তাহলে মিশ্রণটা হচ্ছে কি অম্লীয়। তো এর আন্ডারে কিন্তু লিমিটিং এর আন্ডারে কিন্তু মিশ্রণের ঘনমাত্রা বের করতে পারলে কিন্তু লিমিটিং বিক্রিয়ককে সেটাও বের করতে পারবো। আর কোনটি আগে নিঃশেষ হবে এটা দেখলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটাই কিন্তু লিমিটিং বিক্রিয়ক নির্দেশ করে। অর্থাৎ যেটা লিমিটিং বিক্রিয়ক সেটা কিন্তু আগে নিঃশেষ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা জেনে নিব আমাদের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটি থেকে কোন কোন টপিক ইম্পর্টেন্ট। সর্বপ্রথম যে টপিকটা সেটা হচ্ছে বিক্রিয়া থেকে দেখো যে জারণ বিজারণ যুগপথ ঘটে। এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আসবেই বলতে গেলে। তো এখানে কি ব্যাখ্যা করতে হবে, এখানে আমাদের ব্যাখ্যা করতে হবে কোনটা জারক কোনটা বিজারক, এই কয়টা ইলেকট্রন, কে কয়টা ইলেকট্রন দান করতেছে, কে কয়টা গ্রহণ করতেছে, যতটুকু দান করতেছে ততটুকু কি গ্রহণ হইতেছে কি না, দান করতেছে কারণ কি কে একজন আছে গ্রহণ করার জন্য, এই জন্যই কিন্তু এটা যুগপথ ঘটে। এই সব কিছু আমাদের ব্যাখ্যা করতে হবে বিক্রিয়া সহ, ঠিক আছে। ঠিক, এরপরে দেখো এটা হচ্ছে আমাদের প্রথম টাইপ। এরপরের টাইপটা হচ্ছে কি বিক্রিয়া শনাক্তকরণ, বিক্রিয়াদের মধ্যে তুলনা, বিক্রিয়ার ভূমিকা। এটা পুরোটা হচ্ছে বিক্রিয়ার থিওরি বলতে পারো। এখানে তুমি কোনটা কোন বিক্রিয়া, কোনটা সংযোজন বিক্রিয়া, কোনটা প্রতিস্থাপন বিক্রিয়া, কোনটা সংশ্লেষণ বিক্রিয়া, এগুলো তোমার কি আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। তো আইডেন্টিফাই করে তোমার বলতে হবে যে এটা এই কারণে, ব্যাখ্যা দিতে হবে। আমরা তো জানি কেন কোনটা, কেন প্রতিস্থাপন বিক্রিয়া হয়, কেন সংযোজন বিক্রিয়া হয়, এটা আমরা জানি। তো ওইটা আইডেন্টিফাই করব, তারপর ব্যাখ্যা দিব এই কারণে এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, এটা সংযোজন বিক্রিয়া। তো এইভাবে শনাক্তকরণ করব। এরপর তাদের মধ্যে তুলনা করব যে এটা হচ্ছে সংযোজন, এটা হচ্ছে প্রতিস্থাপন। এরপর বিক্রিয়াদের ভূমিকা, আমাদের সংযোজনের ভূমিকা কি, প্রতিস্থাপনের ভূমিকা কি, এগুলো ব্যাখ্যা করব। বিক্রিয়ার প্রসেস ব্যাখ্যা করা এটাও কিন্তু এটার আন্ডারেই পড়ে। এরপর আসে সাম্য অবস্থায় তাপ, চাপ আর ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করা। এটা কিন্তু ভার্সেটাইল একটা কোশ্চেন, এটা আমাদের এসএসসি এইচএসসি সব জায়গায় আসে। এটা একটা অনেক মজার থিওরিটা তুমি যদি একবার মাথায় সেট করতে পারো
তাহলে কিন্তু তোমার সারা জীবন ভুলার কোনো ওয়ে নাই। তো এই থিওরিটাও কিন্তু মাথায় সেট করে নিবে, চাপ, তাপ আর ঘনমাত্রার প্রভাব সাম্য অবস্থায়, ঠিক আছে? তো এটা কিন্তু অনেক আসে। এরপর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয়টাও কিন্তু আমাদের অ্যাভেলেবল আসে, এটাও কিন্তু অনেক বেশি আসে। তো আশা করি বুঝতে পারছো যে আমাদের 7 নম্বর চ্যাপ্টারটা থেকে কি কি কোশ্চেন আসতে পারে। এখন আমরা জেনে নেব আমাদের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি এই চ্যাপ্টারটি থেকে কোন কোন টপিক ইম্পর্টেন্ট। তো সর্বপ্রথম যে টপিকটা আসছে সেটা হচ্ছে কি ডেলএইচ এর মান নির্ণয় করো, অথবা ডেলএইচ এর মধ্যে তুলনা করো, বন্ধন শক্তি নির্ণয় করো। এই সবগুলো কিন্তু একই টপিকের আন্ডারে, সেটা হচ্ছে কি আমাদের ডেলএইচ এর মান নির্ণয় করো। তো আমাদের উদ্দীপকে উদ্দীপকে হচ্ছে কি বন্ধন শক্তি দিয়ে দেয়, ক্যালসিয়াম কার্বন কার্বন বন্ড, তারপর কার্বন হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড, এগুলো হচ্ছে কি বন্ধন শক্তি দিয়ে দেয়। এখান থেকে আমি সূত্র অনুযায়ী ডেলএইচ এর মান নির্ণয় করি, ঠিক আছে? তো ওইটা হচ্ছে কি ডেলএইচ এর মান নির্ণয় করো, অথবা দুইটা ডেলএইচ এর মান নির্ণয় করে তুলনা করো। এবার বন্ধন শক্তি নির্ণয় করো, এটা কি যখন উদ্দীপকে ডেলএইচ এর মান দিয়ে দিবে, তখন ধরো কার্বন কার্বন বন্ডের বন্ধন শক্তির মান দেওয়া নেই, সবকিছু দেওয়া আছে, কার্বন কার্বনের বন্ধন শক্তির মান দেওয়া নেই, ডেলএইচ দেওয়া আছে, তখন আমাদের কার্বন কার্বনের বন্ধন শক্তি নির্ণয় করতে হবে। তো এটা কিন্তু একই টাইপের আন্ডারের মধ্যে পড়তেছে। এরপরে আসো অ্যানোড ক্যাথোডে কোষ বিক্রিয়া ব্যাখ্যা, ঠিক আছে? অ্যানোড ও ক্যাথোডে, যে অ্যানোডে কি জারণ হইতেছে, তারপর ক্যাথোডে বিজারণ হইতেছে, এগুলো হচ্ছে আমরা কি ব্যাখ্যা করব, যে কোনো একটা কোষ বিক্রিয়া দিয়ে দিবে, সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। এটা একটা টাইপ গেল। তারপর হচ্ছে কি বিভিন্ন কোষের তুলনা ও ব্যাখ্যা করা ব্যবহার, বিভিন্ন কোষের তুলনা ব্যাখ্যা ব্যবহার, এটা হচ্ছে গ্যালভানিক কোষ, তারপর তড়িৎ বিশ্লেষক কোষ, ড্যানিয়েল সেল, এইগুলার যে ডিফারেন্স, এগুলোর মধ্যে ডিফারেন্স, তারপর এগুলোর মধ্যে তুলনা করা, তারপর এগুলোর ব্যবহার কি কি কাজে ইউজ করতেছি, এগুলো সবকিছু তৈরি কিভাবে তৈরি করতেছে, এগুলোর ব্যাখ্যা রিলেটেড থিওরি যা আছে, এই বিক্রিয়া যা আছে, এগুলো হচ্ছে কি এই টাইপের আন্ডারে পড়তেছে। এক্ষেত্রে আমরা ট্রাই করবো হচ্ছে চিত্র সহ দেওয়ার জন্য, অর্থাৎ গ্যালভানিক সেলের যে চিত্র, তড়িৎ বিশ্লেষক কোষের যে চিত্র, এগুলো আমরা দিয়ে দেওয়ার ট্রাই করবো, তাহলে হচ্ছে কি টিচার একটা গুড ইমপ্রেশন হবে, মার্কসও বেশি পাবা। এরপর আসলে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন। তো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের আন্ডারে। তো কিভাবে আমরা রাসায়নিক বিক্রিয়া ইউজ করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, তো এটা নিউক্লিয়ার বিক্রিয়াগুলো দিয়ে করতে পারি, আর নর্মাল গ্যালভানিক সেল, তারপরে আমাদের কি ড্যানিয়েল সেল, এগুলোতেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তো এটা আমরা ব্যাখ্যা ডিপেন্ড করে কোনটা আমাদেরকে দিতেছে। আর উদ্দীপকে অনেক সময় এভাবেই দিয়ে দেয়, কোন একটা বিক্রিয়া দিয়ে দেয়, বলে কি এটা কি আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য যুক্তিযুক্ত কিনা, এভাবেও উদ্দীপক দিয়ে দেয়। উদ্দীপক কোন একটা বিক্রিয়া দিয়ে বলবে কি এই বিক্রিয়াটা কি আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য যুক্তিযুক্ত কিনা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরপর আসো ব্যাড ইফেক্ট অফ রাসায়নিক দ্রব্য। রাসায়নিক দ্রব্য ব্যবহার করার আমাদের ব্যাড সাইড ইফেক্ট গুলা কিন্তু আমাদের কি ব্যাখ্যা করতে হবে। তো এটা হচ্ছে একটা থিওরি টাইপ কোশ্চেন। এই কোশ্চেন গুলার ভিতর থেকে কিন্তু আমাদের 8 নম্বর চ্যাপ্টারে কোশ্চেন এসে থাকে, এর বাইরে নর্মালি আসে না। 9 নম্বর চ্যাপ্টারের প্রথম যে টপিকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এসিড বৃষ্টি। এসিড বৃষ্টির কারণ, প্রতিকার এবং কিভাবে সৃষ্টি হয়, বিক্রিয়া সহ আমাদের ব্যাখ্যা করতে হবে। এটা একটা থিওরি টাইপ কোশ্চেন, এই টপিকটা আমাদের কি মুখস্থ করে নিতে হবে। এরপর আসে ক্ষরতা। ক্ষরতার প্রকারভেদ, কি কি প্রকারের ক্ষরতা রয়েছে এবং কিভাবে আমরা ক্ষরতা দূরীকরণ করব, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, এটাও একটা থিওরি টাইপ কোশ্চেন, এটাও তোমাদের কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে। এরপরে আসো ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। বইয়ে আমাদের অনেকগুলো বিক্রিয়া দেওয়া আছে, যে ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। আমরা সবগুলো কি দেখবো না, সবগুলো দেখার দরকার নাই, কিছু কিছু দেখে রাখো। আর বোর্ড বোর্ড কোশ্চেন খুলে বোর্ডে যেগুলো বেশি আসছে সেগুলো তোমরা আগে দেখো, তারপরে হচ্ছে গিয়ে বোর্ড কোশ্চেনের বাইরের গুলো দেখো। তো চাইলে তুমি সবগুলো দেখে রাখতে পারো, এটা কিন্তু একদম কমন একটা টপিক, আমাদের বইতেই আছে। এরপরে দেখো অ্যাসিড ক্ষারক শনাক্তকরণ উইথ বিক্রিয়া। বিক্রিয়ার সাহায্যে আমরা কি করব, কোনটা অ্যাসিড কোনটা ক্ষার শনাক্তকরণ করব, কারণ আমাদের কোশ্চেনে দিয়ে দিবে এমন যে এটা কি অ্যাসিড নাকি এটা কি ক্ষার, শনাক্তকরণ করো। তারপর তারপর দুইটার মধ্যে তুলনা করো, অথবা দুইটা অ্যাসিড দিয়েও বলতে পারে, ঠিক আছে? তো এখানে আমরা কি ইউজ করবো, ধর্মসমূহ ইউজ করব, যে ধাতব অক্সাইড এর সাথে বিক্রিয়া করলে অ্যাসিড কি করে, হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে অ্যাসিড কি করে, অনেকগুলো ধর্ম আমাদের বইতে দেওয়া আছে। একইভাবে ক্ষারকের ক্ষেত্রেও দেওয়া আছে। তো দুইটা ক্ষারক আর অ্যাসিডের ধর্মসমূহ ইউজ করে আমরা প্রমাণ করব অথবা শনাক্তকরণ করব এটা কি অ্যাসিড নাকি এটা ক্ষার। আশা করি আমাদের 9 নম্বর চ্যাপ্টার থেকে কি কি টপিক আসবে তোমরা একটা ধারণা পেয়েছো। এই টপিকগুলো তোমরা ক্লিয়ার করে রাখবে, কারণ এক্সামে কিন্তু এগুলো অনেক ইম্পর্টেন্ট। এখন আমরা জেনে নিব আমাদের 11তম অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো। সর্বপ্রথম যে টপিকটা আসছে সেটা হচ্ছে কি অসম্পৃক্ততা টেস্ট অথবা শনাক্তকরণ টেস্ট। তো এটা কি, এটা হচ্ছে কি আমরা জানি অ্যালকিন হচ্ছে আমাদের অসম্পৃক্ত, অ্যালকাইন ও আমাদের অসম্পৃক্ত, কিন্তু অ্যালকেন অ্যালকেন কিন্তু আমাদের সম্পৃক্ত। তো আমরা কিভাবে অ্যালকেনকে অ্যালকিন অ্যালকাইন থেকে আলাদা করব, এই টেস্টের মাধ্যমে। এখানে দুইটা টেস্ট আছে, একটা হচ্ছে কি ব্রোমিন, একটা হচ্ছে বেয়ার টেস্ট। ব্রোমিন বেয়ার টেস্টের মাধ্যমে আমি
ব্রোমিন বিয়ার টেস্ট কারা দিবে? অ্যালকিন আর অ্যালকাইন ব্রোমিন বিয়ার টেস্ট দিবে, তার মানে ওরা হচ্ছে কি অসম্পৃক্ত। আর অ্যালকেন ব্রোমিন বিয়ার টেস্ট দিবে না, তার মানে ওরা হচ্ছে কি অ্যালকেন হচ্ছে কি সম্পৃক্ত। আশা করি বুঝতে পারছো। তো অ্যালকিন আর অ্যালকাইন থেকে আমরা অ্যালকেন আলাদা করব অসম্পৃক্ত টেস্ট অথবা শনাক্তকরণ টেস্ট ব্রোমিন বিয়ার টেস্টের মাধ্যমে। এরপর টপিকটা হচ্ছে কি অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইনের প্রস্তুতি। সবগুলোর প্রস্তুতি জানতে হবে এবং সবগুলোর ধর্ম জানতে হবে। ধর্ম মানে হচ্ছে কার সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, বিভিন্ন ধর্মাবলী। তো এগুলো সবগুলো কিন্তু বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? সবগুলোর বিক্রিয়া থাকবে, বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। এরপরে আসো অ্যালকেন, অ্যালকিন। অ্যালকেন হতে আমি কিভাবে অ্যালকোহল তৈরি করতে পারি, অ্যালডিহাইড তৈরি করতে পারি, অ্যাসিড তৈরি করতে পারি, এগুলোর প্রস্তুতি জানতে হবে, ঠিক আছে? তো এর মধ্যে এরপরের টপিকটা কি? এরপরের টপিকটা হচ্ছে পলিথিন, পিভিসি, নাইলন 6 প্রস্তুতি। অর্থাৎ পলিথিন তৈরি করা, পলিভিনাইল ক্লোরাইড অথবা পিভিসি তৈরি করা, নাইলন 6 তৈরি করার যে তিনটা বিক্রিয়া আছে, তিনটা বিক্রিয়া আমাদের কি করতে হবে? মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলে রাখছি, সেটা হচ্ছে রূপান্তর। রূপান্তর জিনিসটা কি? রূপান্তর এই যে একটা টপিক, এটাও কিন্তু আসে, কিন্তু এটা এই চারটার ভিতরে কিন্তু পড়ে গেছে। কিভাবে পড়ে গেছে? রূপান্তর জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের, তোর একটা এক্সাম্পল দেই, যে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা যায়, আবার অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা যায়। আমার প্রশ্ন বলে দিতে পারে যে অ্যালকোহল আর অ্যালকিনের মধ্যে রূপান্তর দেখাও, তখন তোমাকে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করে দেখাতে হবে, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করে দেখাতে হবে, সেটা হচ্ছে রূপান্তর। তো এগুলা কিন্তু আমাদের ও ধর্ম, তারপরে হচ্ছে অ্যালকেন থেকে যে আমি অ্যালকোহল তৈরি করতেছি, এগুলোর আন্ডারে পড়ে যাচ্ছে। তুমি যদি এগুলা পারো তাহলে রূপান্তর জিনিসটাও কিন্তু ইজিলি পারবে। আশা করি বুঝতে পারছো যে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি, এগুলাই কিন্তু আমাদের বোর্ডে ম্যাক্সিমাম আসে। তো অধ্যায় 10 যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ধাতুর বিশুদ্ধকরণ, রিলেটেড থিওরি, তারপর হচ্ছে সংকর ধাতু কোনটি অধিক টেকসই, তারপর হচ্ছে আকরিক হতে ধাতু নিষ্কাশন পদ্ধতি, পদ্ধতিটা ব্যাখ্যা করতে হবে। এরপর আসো 12 নম্বর অধ্যায়। 12 নম্বর অধ্যায়ে কি কি টিপ ইম্পর্টেন্ট? 12 নম্বর অধ্যায়ের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ভিনেগার ও বেকিং সোডা রিলেটেড থিওরি আর বিক্রিয়া, বিক্রিয়াও লাগবে, থিওরিও কিন্তু লাগবে। এরপর দেখো টয়লেট ক্লিনার ও গ্লাস ক্লিনারের প্রস্তুতি, তো এগুলোও কিন্তু রিয়াকশন লাগবে। এরপর দেখো সাবান ও ডিটারজেন্টের প্রস্তুতি, প্রস্তুতি মানে কি রিয়াকশনটা লাগবে, সাথে পরিষ্কার কৌশল মানে কিভাবে ও পরিষ্কার করতেছে সেটাও লাগবে। এরপরে আসো ইউরিয়া প্রস্তুতি। তো এই চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি থিওরি বেসড, এই চ্যাপ্টারটাও মোটামুটি কিন্তু থিওরি বেসড। তো এগুলো হচ্ছে কি একটু থিওরি টাইপ আলোচনা হবে এখানে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে একটু মুখস্থ করা টাইপ জিনিসপাতি। আর 12 নম্বর চ্যাপ্টারে কিন্তু মার্কস কম পাওয়ার চান্সেস আছে, কারণ কি? কারণ হচ্ছে কি এখানে অনেক থিওরি থাকে, তো পোলাপান গুছায় লিখতে পারে না, গুছায় লিখতে না পারার কারণে স্যার হচ্ছে মার্কস কম দেয়। তো আশা করি বুঝতে পারছো এই দুইটা চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট। তো চলো আমরা দেখে নিই পরের চ্যাপ্টার গুলো। আমাদের দ্বিতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে প্রথমটি হলো কঠিন পদার্থের গলন আর তরল পদার্থের স্ফুটন গ্রাফ সহ ব্যাখ্যা করা। অর্থাৎ এই যে থিওরিটা কঠিন পদার্থের গলন হইতেছে আর তরল পদার্থের স্ফুটন হইতেছে, এটা আমাদের গ্রাফ সহ ব্যাখ্যা করতে হবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। তারপর আসে ব্যাপন আর নিঃসরণ। ব্যাপন আর নিঃসরণের থিওরিটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের কোন একটা ঘটনা দিয়ে বলতে পারে যে এটাতে কি ব্যাপন করছে না নিঃসরণ করছে। আশা করি বুঝতে পারছো। এরপর আসো কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের অবস্থা ব্যাখ্যা করা। অর্থাৎ পদার্থের অবস্থা কি, আমাদের কঠিন, তরল, বায়বীয়, তিনটা অবস্থার জন্য কণার 3 রকমের গতিতত্ত্ব। তো গতিতত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে হবে কি আমাদের কি পদার্থ কি কঠিন অবস্থা আছে, তরল অবস্থা আছে, নাকি বায়বীয় অবস্থায় আছে। আশা করি বুঝতে পারছো আমাদের 2 নম্বর অধ্যায় থেকে কি কি আসতে পারে। 2 নম্বর অধ্যায়টা কিন্তু মূলত ফুল আসবে না কখনো, এটা হয় ঘতে দিবে অথবা গতে দিবে, দুইটাতে, অর্থাৎ 3 নম্বরের জন্য অথবা 4 নম্বরের জন্য আসতে পারে, কোনো একটা চ্যাপ্টারের সাথে মিক্স হয়ে। এরপর আসা আসে আমাদের 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টারতে কি কি আসে? কণিক ভরবেগ নির্ণয়। কণিক ভরবেগ নির্ণয় এটা একটা কি আমাদের 3 নম্বর চ্যাপ্টার একটা টপিক। এরপর আসে রাদারফোর্ড ভার্সেস বোর পরমাণু মডেলের যে তুলনা, এটাও কিন্তু একটা থিওরি বেসড একটা টপিক, এটাও আসতে পারে। এরপর আসো গড় পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এটাও আসতে পারে, ঠিক আছে? এটাও আসে মোটামুটি, এত বেশি আসে না, তবে মানে আসতে পারে। তারপর হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস আর ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। এটা ইম্পর্টেন্ট কি, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আসবে কয়েকটা বোর্ডে অলরেডি হয়তো ধরে নিতে পারো যে এটা আসে গেছে। তো এটা কি ইলেকট্রন বিন্যাস তো নর্মালি জানো যে ইলেকট্রন বিন্যাস কেমনে করতে রিলেটেড প্রবলেম। আর ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, তো যারা যারা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায় ওদেরকে ওদের নিয়ে কোশ্চেন করবে যে ওরা কি জন্য ব্যতিক্রম দেখায় আর ওরা কারা। তো আমরা জানি যে কপার আর ক্রোমিয়াম ওরা কিন্তু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়, তো ওদের এক্সাম্পলটাই কিন্তু এক্সামে আসবে আশা করা যায়। তো আশা করি বুঝতে পারছো যে আমাদের 2 নম্বর আর 3 নম্বর চ্যাপ্টার থেকে কি কি টপিক আসবে এক্সামে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যে ভিডিওতে আমরা ব্যাখ্যা করলাম যে
আমাদের রসায়নের প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ কি কি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা সবাই বোর্ড এক্সামের আগে এই টপিকগুলো আগে ক্লিয়ার করে নিবে। তো এগুলো হচ্ছে আমাদের কি প্রায়োরিটি লিস্টের টপে থাকবে, যাতে করে আমরা এক্সামে একদম 90+ মার্কস তুলে আনতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।